হত্যা, গুম, খুন, ধর্ষণ এমন কোনো অপরাধ নেই যেটা আওয়ামী লীগ 5 আগস্টের আগে করত, এখন সেটা পুরো দায়িত্বটা বিএনপি নিয়ে নিয়েছে। কিন্তু দেখা যায় যে কিছু কিছু ছাত্র সংগঠন এমন নেতৃত্বকে নেতৃত্ব দেয় যে সবচেয়ে বড় মাস্তান, সবচেয়ে বড় গুন্ডা, সবচেয়ে বড় চাঁদাবাজ এমন লোকদেরকে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে তো সমাজে শান্তি শৃঙ্খলা আসবে না। সেই 5 আগস্টের আগে যা ঘটেছে তাই ঘটবে। আমরা ছাত্রদলকে আহ্বান জানাইতে চাই যে এই জায়গাগুলোতে ফিরে এসে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুন্ডা মাস্তানদেরকে নেতৃত্ব না দিয়ে বরং যারা ভালো ছেলে, ভালো ছাত্র, ভালো শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে, সাধারণ শিক্ষার্থীদের পালস বোঝে, ভাষা বোঝে, তাদেরকে আপনার নেতৃত্ব দিন, তাহলে আপনারা এগিয়ে যাবেন। ঢাকা শহর, পুরো ঢাকা শহর অচল করে দিয়ে ইশরাক সাহেব তার মেয়র পদের জন্য আন্দোলন করলেন, শপথের জন্য আন্দোলন করলেন, তাহলে তারা কি শেখ হাসিনার এই নির্বাচনকে বৈধতা দিচ্ছেন না? আসসালামু আলাইকুম দর্শক, দূরে বা কাছে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আমি মাসুদ মান্নান আছি আপনাদের সাথে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান নাহিয়া। কেমন আছেন মাহবুব ভাই? ধন্যবাদ মাসুদ ভাই, আমি খুবই ভালো আছি, আপনাকে শুকরিয়া। শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেই কারণে অবশ্যই আপনাকে অভিনন্দন। আর আমি সরাসরি প্রশ্নেই চলে যাচ্ছি। জি, সেটা হলো যে আমরা এখন জুলাই মাস অতিক্রম করছি এবং বছর ঘুরে এলো জুলাই। এই জুলাই নিয়ে প্রাপ্তি, প্রত্যাশা, অনুভূতি এক কথা যদি প্রকাশ করতেন। শুরুতেই ফেস দ্য পিপলকে ধন্যবাদ এই চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে সারা দেশের দর্শক যারা দেখছেন সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। ভাই প্রশ্ন করলেন জুলাই নিয়ে আমাদের প্রত্যাশা, প্রাপ্তি, এটা নিয়ে আমার কথাটা বলার জন্য। দেখেন, বাংলাদেশে জুলাই ছিল একটি অনিবার্য ঘটনা, যেটা বিগত যেই 16 বছরের দুঃশাসন, এই দুঃশাসনের কারণে এদেশের সাধারণ শিক্ষার্থী, এদেশের সাধারণ জনতা সকলের মধ্যে একটা পুঞ্জীভূত ক্ষোভ বিরাজ করছিল, যেটা উদ্গীরণ এবং বিস্ফোরণের একটা সুযোগ মানুষ খুঁজছিল যে আসলে এটার বিস্ফোরণটা কিভাবে হবে। তো সেই অনিবার্য ঘটনাটাই ঘটে যায় জুলাইতে, এবং আমরা এটার সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। রাজপথে ছিলাম, বন্দুকের নলের সামনে জীবন বাজি রেখে আমরা সেখানে লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং এই দেশ থেকে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি, ফ্যাসিস্টকে বিদায় করেছি। এখন এখানে প্রত্যাশাটা কি ছিল? এইটা একটা আদর্শিক অভ্যুত্থান বা বিপ্লব ছিল না, একটা রেজিম চেঞ্জ হয়েছে। আমাদের প্রত্যাশা হলো যে একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পাবো। বিগত 52 বছরে আমাদের এই দেশের মানুষ যেই স্বপ্ন নিয়ে, যেই স্বাদ নিয়ে, যে আশা নিয়ে দেশকে স্বাধীন করেছিল, সেই স্বাদ তাদের পূরণ হয়নি। দেশের মানুষ প্রকৃত অর্থে মুক্তি এবং কল্যাণ তারা পায়নি। আমরা চাই একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, সাধারণ মানুষকে প্রকৃত মুক্তির স্বাদ আমরা দিতে চাই। কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যে বিষয়গুলো প্রত্যাশা করেছিলাম, সাময়িকভাবে যে বিষয়গুলো আমরা চেয়েছিলাম বন্ধ হয়ে যাবে, দুঃখজনকভাবে এই বিষয়গুলো হয়নি। এবং একই সাথে জুলাইতে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে এখনও আমরা পুনর্বাসিত করতে পারিনি, যেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। এবং এখন পর্যন্ত 1 বছর হয়ে গেলেও আমাদের জুলাই সনদ ঘোষণা হয়নি, জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয়নি, সংস্কার কার্যক্রম আমরা পরিপূর্ণভাবে এখনও শেষ করতে পারিনি। এগুলো আমাদের দুঃখবোধের জায়গা তৈরি করে। তো আমরা চাই এই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকার তারা দ্রুত সম্পাদন করবে। বিশেষ করে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পুনর্বাসন করবেন, আমাদের জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন, এবং একই সাথে সারা দেশে আইন শৃঙ্খলার যে অবনতি আছে এটা তারা দ্রুত রিকভার করে উঠবেন, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। গতকাল আমাদের এখানে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সাহেব এসেছেন। আপনার বর্ণনায় বা আমরা সম্প্রতি আমাদের দেখায় আপনারা অবশ্যই জুলাই বিপ্লবীদের একটা অংশ ছিলেন এবং আপনি এখনও সেটাই দাবি করলেন। কিন্তু উনি যেটা দাবি করেছেন সেটা হলো যে আপনারা বিগত সরকারের একরকম সমর্থক গোষ্ঠী বা সরকারের সেই ক্ষমতাকে বৈধতা দেওয়ার একটা শক্তি হিসাবে কাজ করেছেন। এ বিষয়ে কি বলবেন? আসলে আমান ভাই একজন ছাত্রনেতা হিসেবে অবশ্যই ওনার দেশের রাজনীতি সম্পর্কে সচেতন থাকা উচিত এবং জানাশোনা পড়াশোনা থাকা উচিত। এটাই আমাদের দেশের ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের একটু দুঃখের জায়গা আছে যে আমাদের ছাত্র রাজনীতিতে যারা নেতৃত্ব দেয় তারা দেশের পরিপূর্ণ অবস্থাটাকে পর্যবেক্ষণ না করেই একটি মন্তব্য করে দেয়। এখানে আমান ভাই যে অভিযোগটা করেছে, বললেন যে আমরা আওয়ামী লীগকে বৈধতা দিয়েছি। আমরা আসলে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার কে? তারা বারবার আমাদেরকে কটাক্ষ করে। আমরা এই দেশে প্রতিটা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এই জিনিসগুলি একটা আতাতের প্রতিটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি।
আমরা 2014-তে যে ইলেকশন হয়েছে সেই নির্বাচনে কিন্তু আমরা অংশগ্রহণ করিনি, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। তো এই নির্বাচনটাতে কিন্তু আমরা অংশগ্রহণ করিনি। একই সাথে 2024-এ যেই পাতানো নির্বাচন হয়েছে এইখানেও আমরা অংশগ্রহণ করিনি। 2018-তে যে নির্বাচন হয়েছে এখানে বিএনপি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তারা নির্বাচনে যেতে বাধ্য করেছে, একরকম তারা সেই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করেছে। মেয়র নির্বাচন যেটা আপনাদের নায়েবে আমির, জি আমি আসতেছি। তো এইখানে শেখ হাসিনাকে বৈধতা মূলত বিএনপি দিয়েছে, তারা দিয়েছে। কিভাবে দিয়েছে? 2018 নির্বাচন আমরা যখন বর্জন করেছি, তারাও বর্জন করেছে, সেইখানে সংসদে তাদের সদস্যদেরকে পাঠিয়ে তারা শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে। এই অবৈধ সংসদকে তারা বৈধতা দিয়েছে, আমরা তো সেখানে তাদেরকে বৈধতা দেইনি। এবং 2023 পর্যন্ত তারা 2022-এর ডিসেম্বর পর্যন্ত তারা সংসদে ছিল, থেকে তারা শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে। আমরা কিভাবে শেখ হাসিনাকে বৈধতা দিতে যাব? তারা বারবার বলে আমরা ছোট দল, তো তারা বড় দল হিসেবে তাদের উচিত ছিল 2018 সালের নির্বাচন তারা যেহেতু বর্জন করেছে, বয়কট করেছে, ফলাফল বর্জন করেছে, তারা এই বর্জনের পরে সংসদ সদস্য কীভাবে তারা পার্লামেন্টে পাঠায়, তারা মূলত শেখ হাসিনাকে সেখানে বৈধতা দিতেই সেখানে পার্লামেন্টে মেম্বার পাঠাচ্ছে, আমরা সেখানে বৈধতা দিইনি। এবং একই সাথে বর্তমানে চট্টগ্রামে তাদের যে মেয়র, আপনি মেয়র ইলেকশনের কথা বলছেন, চট্টগ্রামের শাহাদাত সাহেব যে তাদের মেয়র, এই মেয়রটা মূলত কোন ইলেকশনে? সেটা কি 2001-এ বিএনপি আমলের ইলেকশনের মেয়র এখন পর্যন্ত স্থায়ী আছে এরকম কিছু না, সেটা তো শেখ হাসিনা আমলের মেয়র। তাহলে সে কীভাবে বৈধ মেয়র হয়? তা আমার সাহেব নির্বাচনে গেলে সেটা যদি শেখ হাসিনাকে বৈধতা দেওয়া হয়, তাদের মেয়র স্টিল নাও সে রুল করছে, তো সে কেন শেখ হাসিনাকে বৈধতা দিচ্ছে না? প্রশ্নটা তো এখানেও থেকে যায়। এবং একই সাথে ঢাকা শহর, পুরো ঢাকা শহর অচল করে দিয়ে ইশরাক সাহেব তার মেয়র পদের জন্য আন্দোলন করলেন, শপথের জন্য আন্দোলন করলেন। তাহলে তারা কি শেখ হাসিনার এই নির্বাচনকে বৈধতা দিচ্ছেন না? শেখ হাসিনাকে বৈধতা দিচ্ছেন না, আমরা কিভাবে শুধুমাত্র বৈধতা দিচ্ছি? কিভাবে আপনাদের নায়েবে আমিরও তো তার মেয়র বিষয়টা নিয়ে আদালতের লড়াই করেছেন। তাহলে কি দুটো কেস একই রকম নাকি আপনাদেরটা একটু ভিন্ন? না, কেস একই রকম, এখানে কেস একই রকম, কিন্তু এইখানে আমরা যেটা দেখেছি ইশরাক সাহেবের যে এজাহার, সেটাতে পরিবর্তন আনা হয়েছে, যেটাও অবৈধ, বৈধতা নেই। তো এইখানে এই বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে স্টিল নাও তারা 5 আগস্টের পরে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে তাদের লোকজনকে বসিয়ে সেই সুবিধাগুলো তারা ভোগ করছে, যেই জায়গাটা আমরা রিচ করতে পারছি না। রাষ্ট্র এখানে ন্যায্যতা এবং ইনসাফের সাথে তারা ফাংশন করতে পারছে না। তো এই জায়গাটায় তারা এর পরেও তারা আমাদেরকে দোষারোপ করছে আমরা আওয়ামী লীগকে বৈধতা দিয়েছি, এবং নানা ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা তারা স্টিল নাও বলছে। অথচ সারা দেশে তারা কি করছে এটা তো দেশের মানুষের কাছে স্পষ্ট। হত্যা, গুম, খুন, ধর্ষণ, এমন কোনো অপরাধ নেই যেটা আওয়ামী লীগ 5 আগস্টের আগে করতো, এখন সেটা পুরো দায়িত্বটা বিএনপি নিয়ে নিয়েছে। তো এই জায়গাটায় তো আসলে আমরা ওইভাবে কথা বলছি না, কিন্তু তারপরেও তারা আমাদেরকে বারবার আঘাত করছে। এখন আমরা যেহেতু রাজনীতি করি, তারাও বাংলাদেশে রাজনীতি করে, তারা যদি আমাদেরকে আঘাত করে তাহলে তো এটার ব্যাপারে আমাদেরকে কথা বলতে হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের যে ন্যায্য কথাগুলো সেগুলো আমরা বলে যাচ্ছি। ওকে, আপনারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আপনাদের এই রাজনীতিটা ছাত্রদের জন্যই যেহেতু বিশেষত, এটা কি বিশেষভাবে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী বা ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত, ওই বিষয়টা তার একটু যুক্ত করতে চাই। আচ্ছা করেন। এইখানে আমান ভাই আরো একটা কথা বলেন যে পীর সাহেব চরমনাইয়ের কোনো অর্জন নাই, তিনি পার্লামেন্টে একটা মেম্বারও পাঠাইতে পারেন নাই এখন পর্যন্ত। তো আসলে আমরা একটা আদর্শিক রাজনৈতিক সংগঠন, আমাদের একটা আদর্শ আছে, এবং এই আদর্শ নিয়ে আমরা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যে এই আদর্শটা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। কারণ বাংলাদেশে বিগত 52 বছরে যে শাসন ব্যবস্থাগুলোর মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করা হয়েছে, প্রত্যেকটা ফাংশন ব্যর্থ হয়েছে। তো সেই জায়গা থেকে কারোর সাথে জোটভুক্ত না হয়ে, কারোর সাথে নিজের আদর্শকে বিলীন করে দিয়ে শুধুমাত্র কয়েকটা আসনের জন্য আমরা বাংলাদেশে রাজনীতি করতে আসি নাই। পীর সাহেব চরমনাই বাংলাদেশে চমক সৃষ্টি করে হারিয়ে যাওয়ার জন্য আসে নাই। বাংলাদেশে শতবর্ষী অনেক সংগঠন আছে যাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কিন্তু বাংলাদেশে বর্তমানে তাদের কোনো অবস্থান নাই। আমরা এই জন্য বাংলাদেশের রাজনীতিতে আসি নাই, বরং বাংলাদেশের রাজনীতির শাসন ব্যবস্থার একটা পট পরিবর্তনের জন্য আমাদের রাজনীতি। এই জন্য আমরা আদর্শকে বিসর্জন দিয়ে আমরা কখনো কোনো জোটভুক্ত হই নাই। 2001-এও তো বিএনপি আমাদেরকে জোটে নেওয়ার চেষ্টা করেছে, এবং বর্তমান সময়ে যে বিগত 16 বছর স্বৈরাচারও আমাদেরকে বিভিন্নভাবে তারা প্রলোভন দেখিয়েছে, সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আমরা সেখানে যাইনি। তো আমরা প্রলোভনের ফাঁদে পা দিইনি, এটা তো আমাদের অপরাধ হতে পারে না। আমরা বাংলাদেশে আদর্শিক রাজনীতি করি, ক্ষমতার রাজনীতি করি না। ক্ষমতা যখন যাওয়ার সময় হবে, যখন আমাদের সেই সুযোগ হবে, সেটা আমরা গ্রহণ করব, কিন্তু আদর্শিক রাজনীতি করা তো আর আমাদের অন্যায় না। এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা তো আসলে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক শিষ্টাচার হিসেবে একজন ছাত্রনেতার থেকে আমরা এটা প্রত্যাশা করি না। ধন্যবাদ। আপনাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অবশ্যই এটা তো ছাত্রদেরকে নিয়ে রাজনীতিটা করে। আমার প্রশ্ন হলো, বিশেষত কি শুধু মাদ্রাসা শিক্ষার্থী বা ধর্মীয় শিক্ষায়
শিক্ষিত জনগোষ্ঠীদেরকে আপনাদের টার্গেট, নাকি ইন জেনারেল আপামর ছাত্র সমাজকে নিয়ে আপনারা রাজনীতিটি করতে চান? যদি করেন তাহলে বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় বলি বা কলেজগুলিতে আপনাদের এই কর্মযজ্ঞ চলমান আছে কিনা, কমিটিগুলি প্রকাশ হয়েছে কিনা? জি, ধন্যবাদ মাসুদ ভাই। আমরা বাংলাদেশে একমাত্র ব্যতিক্রম সংগঠন, আমরা এটা দাবি করি এবং এটা খুব সুস্পষ্টভাবে বলতে পারি যে ত্রিধারার সংগঠন, ত্রিধারার মেধাবীদের একটা মিলন মেলা এখানে হয়। বাংলাদেশে অনেক সংগঠন আছে, যদি আমি উদাহরণ দিই, ছাত্রলীগ, ছাত্রদল, তারা কিন্তু কওমি মাদ্রাসায় অ্যাক্সেস করতে পারে না, কওমি মাদ্রাসায় তারা কমিটি দিতে পারে না, বা তাদের আদর্শটা এখানে অ্যাকসেপ্টেবল হয় না। তো সেই জায়গায় কিন্তু আমাদের কওমি মাদ্রাসায় কমিটি আছে, এবং একই সাথে আরও অনেক সংগঠন আছে যারা কওমি মাদ্রাসায় তারা অ্যাক্সেসটা নিতে পারে না। সেইখানে কওমি মাদ্রাসায় আমাদের একটা বৃহৎ জনগোষ্ঠী তারা কাজ করছে সারা বাংলাদেশে। একই সাথে আলিয়া মাদ্রাসায় আমাদের লোকজন আছে, কমিটি আছে। একই সাথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতেও আমাদের কার্যক্রম জারি আছে। সেই হিসেবে বাংলাদেশে একমাত্র সংগঠন যারা ত্রিধারার ছাত্র সংগঠনের কাছে তাদের আদর্শকে অ্যাকসেপ্টেবল আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে, তারা হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এবং ত্রিধারায় আমাদের কাজ আছে সারা বাংলাদেশে, উল্লেখযোগ্য সকল প্রতিষ্ঠানে আমাদের কাজ আছে। এটা আমিও আমার জায়গা থেকে কনসার্ন, যেহেতু আপনাদের উঠে আসাটাও মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকেই, তো ওই জিনিসটা নিয়ে কোনো সন্দেহ নাই যে আমাদের উঠে আসা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে না। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠাকালীন সময়েও একদম জেনারেল ব্যাকগ্রাউন্ড, পিওর জেনারেল ব্যাকগ্রাউন্ড নেতৃবৃন্দ আমাদের কমিটিতে ছিলেন, এবং এই ধারাবাহিকতা পুরোপুরি ত্রিধারার মিলন মোহনার মাধ্যমেই এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে। এবং আমি নিজেও কখনোই কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়িনি, টোটালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল। বড় একটা অংশ কি টার্গেট মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে? না না না, আমাদের আমার জায়গা থেকে এই কারণেই বলা, ওই দুটো অংশ অবশ্যই আপনারা অ্যাক্টিভলি কাজ করবেন, কিন্তু বাকি যে অংশটা আপনি যেটা বললেন ত্রিধারা, যেটা ছাত্রদল বলি, ছাত্রলীগ বা গতানুগতিক দলগুলি আবার কওমি মাদ্রাসায় অ্যাক্সেস করতে পারে না, সেম একই বিষয় আপনারা কি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আপনারা ওভাবে আপনাদের আমরা খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারছি, এবং ছাত্ররা আমাদেরকে গ্রহণ করছে, আমাদের আদর্শকে গ্রহণ করছে। আপনারা দেখেন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের ছাত্ররা কোন রাজনীতিটাকে প্রত্যাশা করছে। তারা এখানে হল দখল চায় না, চাঁদাবাজি চায় না, শিক্ষার্থী হয়রানি চায় না। আমরা কিন্তু এই রাজনীতিটা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই করে আসতেছি, যে আমরা এখানে শিক্ষার্থীদের হয়রানি চাই না, চাঁদাবাজি চাই না, হল দখল চাই না, এখানে শিক্ষার্থীদের র্যাক করবে এটা আমরা চাই না, এবং শিক্ষার একটা পরিবেশ আমরা চাই। তো এইটা আমাদের শুরু থেকেই এই চর্চাটা আমাদের মধ্যে আছে, যার কারণে শিক্ষার্থীরা সব জায়গায় আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে। আপনি জানেন যে 2018-তেও আমরা ডাকসুতে পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে ইলেকশন করেছি, এবং সারা দেশে তৎকালীন সময়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটিতে আমরা আমাদের পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার চেষ্টা করেছি। এবং স্টিল নাও যেই ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে আলোচনা চলছে, সবগুলোতেই আমাদের পূর্ণাঙ্গ প্যানেল রেডি আছে। ইনশাআল্লাহ সময় হলে সেটা আপনারা দেখতে পারবেন। আপনারা ডাকসুতে অংশগ্রহণ করছেন তাহলে? জি, আমরা 2018 সালের ডাকসুতেও আমরা অংশগ্রহণ করেছি, এবং আমাদের তৎকালীন সময়ে আমাদের অবস্থান খুবই ভালো ছিল। অল্প কথা যদি ডাকসু নিয়ে ভাবনা জানতে চাই, ডাকসু কখন হওয়া উচিত? ডাকসু খুব দ্রুততম সময়ের মধ্যে হওয়া উচিত। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারাও আশ্বাস দিয়েছে দ্রুততম সময়ে ডাকসু ইলেকশন দিবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি একরকম তিনি আমাদের কাছে ওয়াদা করেছেন যে এটা তার দায়িত্ব হিসেবেই তিনি গ্রহণ করেছেন যে ডাকসু ইলেকশনটা তিনি দিবেন। তো আমরা চাই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এর মধ্যে, এবং বিশেষত 2 থেকে 3 মাসের মধ্যে আমরা ডাকসু ইলেকশনটা হয়ে যাক, এটা আমরা চাই। এবং ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন এখানে আমরা চাই যে তারা আন্তরিক ভূমিকা পালন করবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ক্যাম্পাসগুলিতে ছাত্র রাজনীতি সমর্থন করছে কিনা? আমরা অবশ্যই, যেহেতু ছাত্র রাজনীতি করি এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করি, অবশ্যই আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আমরা এটাকে সমর্থন জানাই। তবে আমরা তো জানি ছাত্র রাজনীতিটা হলে অনেক জীবনহানির ঘটনা ঘটে, পড়াশোনা বাদ দিয়ে অস্ত্রের মহড়া চলে। এই ঝুঁকি থেকে কিন্তু এই প্রশ্নটাও আসা আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর থেকে। আপনি জানেন সাধারণ শিক্ষার্থীদের বড় একটা অংশ ক্যাম্পাসে ছাত্র রাজনীতিটা আর পছন্দ করছে না। সেই জায়গা থেকে আপনাকে প্রশ্নটা করা, আপনারা করলে কেন করছেন, আর যদি করেনি তাহলে ভবিষ্যতে এই ঝুঁকিগুলি আপনারা কিভাবে রোধ করবেন এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করবেন? দেখেন, সাধারণ শিক্ষার্থীরা কেন ছাত্র রাজনীতি চাইছে না, আমি বলবো না সকল সাধারণ শিক্ষার্থীরাই তাদের দাবি এরকম। কারণ হলো এইখানে ছাত্র রাজনীতিতে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস যদি আমি দেখি তাহলে খুব কলঙ্কজনক ছাত্র রাজনীতির ইতিহাসটা অনেক বড় পোর্শনে দেখা যায় যে এইখানে ছাত্রদেরকে দিয়ে ক্ষমতাসীন দল যারা ছিল এমন কোনো অপকর্ম নেই যে ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে করাইতো না। আপনি দেখেন বুয়েটে কারা চান্স পায়,
বুয়েটে আপনার খুব বেশি মেধাবী না হলে এখানে তো শিক্ষার্থীরা অ্যাক্সেস পায় না, কিন্তু এইখানে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীগুলো গিয়ে, যেই ছেলেটা এলাকায় খুব ভালো ছিল, মুরব্বীদেরকে দেখলে সালাম দিত, এলাকার মানুষ তাকে ভালো বলতো, কিন্তু এই ছেলেটা একটা ভালো মানুষ, সে ক্যাম্পাসে যাওয়ার পরে এত হিংস্র হয়ে কিভাবে উঠলো, এত সে খারাপ কিভাবে হয়ে উঠলো, কাদের সংস্পর্শে কাদের সহবতে আসার পরে সে এত খারাপ হয়ে উঠলো। এইখানে তারা যে রাজনীতির সংস্পর্শে গেছে, এটা কোনো মানুষের মানবিকতার রাজনীতি না, এটা শয়তানের রাজনীতি। তাদের ক্যাম্পাসে একটা মানুষ হিসেবে ঢোকার পরে তারা ওই খারাপ রাজনীতিতে প্রবেশ করার পরে তারা রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে, তারা হিংস্র জন্তুতে পরিণত হয়ে গেছে। তাদের মধ্যে মানবিকতা বোধ, মানুষত্ববোধ আর কাজ করে না, যার কারণে তাদের মাধ্যমে এই খারাপ কাজগুলো ঘটেছে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের ব্যাপারে ক্ষুব্ধ হয়েছে। এই কারণে শিক্ষার্থীরা একটা সময় যেটা ছিল যে আই হেট পলিটিক্স কথাটা খুব জনপ্রিয় ছিল, কিন্তু 5 আগস্টের পরে আমরা যেটা দেখছি যে শিক্ষার্থীরা চায় যে দেশের রাজনীতিটা কোন ধারায় প্রবাহিত হবে, কোন ধারায় নির্ধারিত হবে, এটা তারা নির্ধারণ করতে চায়, তারা এই ব্যাপারে তাদের মতামত জানাতে চায়, তারা এখানে তাদের স্টেকটা নিতে চায়। তো এই জায়গা থেকে আমি মনে করি যে শিক্ষার্থীরা অনেক বেশি রাজনীতি সচেতন এবং এই রাজনীতি সচেতনতা সবার মধ্যে জেগে উঠেছে। এই জায়গা থেকে আমরা যদি ভালো রাজনীতিটা প্রতিষ্ঠা করতে পারি, ভালোর চর্চাটা আমরা করতে পারি, তাহলে আশা করি এই সমস্যাটা খুব তীব্র হবে না। কিন্তু 5 আগস্টের পরে কিছু কিছু সংগঠন যারা এই ধরনের অসুবিধাগুলো তৈরি করছে, তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হওয়া উচিত, তাদের রাজনীতি বাংলাদেশে অবৈধ হওয়া উচিত। যাদের মাধ্যমে দেশে খুন হয়, হত্যা হয়, চাঁদাবাজি হয়, রাহাজানি হয়, লুটতরাজ হয়, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকা উচিত না। তাহলেই ক্যাম্পাসে একটি সুষ্ঠু পরিবেশ রাখা সম্ভব এবং ভালো রাজনীতিটা প্রচলন করা সম্ভব হবে বলে আমরা মনে করি। আমি যদি অল্প কথায় 5 তারিখ পরবর্তী সময় থেকে আজকে 1 বছর, এই 1 বছরের রাজনীতিতে ছাত্রদলকে মূল্যায়ন করতে বলি, আপনি কিভাবে মূল্যায়ন করবেন ছাত্রদলের রাজনীতি এই 1 বছর? আসলে দেখেন, এখানে ছাত্রদলের রাজনীতিটা মূল্যায়ন করতে গেলে মিশ্র প্রতিক্রিয়া প্রদর্শনের কিছু ব্যাপার আছে। আমরা দেখেছি যে মূলত আগের ছাত্রদল থেকে এখনকার ছাত্রদলের কিছুটা চেঞ্জ এসেছে বলে আমার মনে হয়। কারণ আমি কিছুদিন পূর্বে চীন সরকারের আমন্ত্রণে চীনে 10 দিনের একটা ভিজিটে গিয়েছিলাম। সেখানে আমাদের সাথে ছাত্রদলের সহসভাপতি এবং জয়েন্ট সেক্রেটারি ছিল, তাদের সাথে আমার লম্বা আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে তরুণ প্রজন্মের যারা ছাত্রদল করে তাদের মধ্যে কিছু পরিবর্তন আছে, চিন্তার পরিবর্তন আছে, তারা ভালো কিছু করতে চায়। কিন্তু ওভারঅল তাদের রাজনীতিটা যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত সারা বাংলাদেশে, সেই জায়গাটায় কিছু ত্রুটি আমার মনে হয় যে আছে। এবং আপনারা দেখেন যে সারা বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে, জাহাঙ্গীরনগরে তারা ভেটু দিয়ে ছাত্র সংসদ নির্বাচনটা তারা বন্ধ করে দিল। এবং ঢাকা ইউনিভার্সিটিতেও শোনা যাচ্ছে যে তাদের এখানে কিছু চাপ আছে, বাধা আছে বলে কিছু কিছু কথা বাতাসে ভেসে বেড়ায়। তো এই জায়গা থেকে আমাদের শঙ্কা আছে যে বর্তমান ছাত্রদল হয়তো এখানে কোনো দলীয় সরকার ক্ষমতায় আসলে পরে তাদের এই চেহারা পরিবর্তন হয়েও যেতে পারে। তো আমাদের এখানে শঙ্কার জায়গা আছে। এবং সারা দেশে যে নিউজগুলো আমাদের সামনে আসে, ছাত্রদলের সারা দেশের নেতাকর্মীদের কর্মকাণ্ডের ব্যাপারে যে খবরগুলো আমাদের সামনে আসে, এটাও আমাদের দুঃখবোধের জায়গা তৈরি করে। তো আমরা আশা করি ছাত্রদল তাদের রাজনীতিতে পরিশুদ্ধতা নিয়ে আসবে, ফিল্টারিং করবে। আমরা যেটা বলতে চাই যে রাজনীতিতে আমাদের নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়াটা একটু ভিন্ন। আমরা নেতৃত্ব কাদেরকে দিই? যারা ভালো ছাত্র, যারা ভালো পারফরমেন্স করে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করে, যার আমল আখলাক ভালো, যার চরিত্র সুন্দর, যার দ্বারা মানুষ কষ্ট পায় না, যার দ্বারা মানুষের উপকার হয়। কিন্তু দেখা যায় যে কিছু কিছু ছাত্র সংগঠন এমন নেতৃত্ব দেয় যে সবচেয়ে বড় মাস্তান, সবচেয়ে বড় গুন্ডা, সবচেয়ে বড় চাঁদাবাজ, এমন লোকদেরকে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে তো সমাজে শান্তি শৃঙ্খলা আসবে না। সেই 5 আগস্টের আগে যা ঘটেছে তাই ঘটবে। আমরা ছাত্রদলকে আহ্বান জানাইতে চাই যে এই জায়গাগুলোতে ফিরে এসে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুন্ডা মাস্তানদেরকে নেতৃত্ব না দিয়ে বরং যারা ভালো ছেলে, ভালো ছাত্র, ভালো শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে, সাধারণ শিক্ষার্থীদের পালস বোঝে, ভাষা বোঝে, তাদেরকে আপনার নেতৃত্ব দিন, তাহলে আপনারা এগিয়ে যাবেন। অন্যথায় এদেশের ছাত্র জনতা যেভাবে ছাত্রলীগকে বয়কট করেছে, হয়তো আপনাদেরকেও ঠিক একইভাবে বয়কট করতে পারে। স্পেসিফিকলি আমি এই প্রশ্নটা কেন করছি, কারণ আপনারা সবাই জুলাই স্টেক হোল্ডার। তাহলে 1 বছর পেরিয়ে গেলে আপনারা অবশ্যই এই একটা বছর কিভাবে রাজনীতি করলেন, প্রত্যাশার জায়গায় আপনাদের প্রাপ্তিটা মিলল কিনা বা মিলছে কিনা, এই কারণেই এইভাবে আমার জানতে চাওয়া। একই প্রশ্ন আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে আপনাকে করতে চাই যে জুলাই পরবর্তী সময় থেকে 1 বছর তাদের রাজনৈতিক মানে পট পরিবর্তন বলি আর রাজনৈতিক কর্মপরিচালনায় আপনার মূল্যায়ন কি? ছাত্র শিবির নিয়ে মূল্যায়ন হলো, এখানে দেখেন বিগত 16 বছর তারা এখানে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগটা তারা পায়নি।
তো এখন তারা যে সুযোগটা পেয়েছে তারা সেটা কাজে লাগাচ্ছে, তারা সেভাবে কাজ করার চেষ্টা করছে। তো এখানে ছাত্র শিবির তাদের ভালো কার্যক্রম করছে, আমরা তাদের সাধুবাদ জানাই এবং ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে তারা এগিয়ে যাক এই কামনা আমরা করি এবং শিক্ষার্থীদের কল্যাণেও তারা কাজ করছে, এটার জন্য আমরা সাধুবাদ জানাই। তবে এই ক্ষেত্রে ছাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে একটা সংগঠনের দায়িত্ব কি এবং রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক দায়িত্বের বাইরে সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড যে কাজগুলো আছে এটাতে আসলে আমি কতটুকু সময় দিব এবং রাজনীতিতে আমি কতটুকু সময় দিব, এটা মনে হয় যে তাদের বিবেচনার একটা জায়গা আছে। কিছু কিছু ক্যাম্পাসে আমরা দেখেছি সোশ্যাল ওয়েলফেয়ারের কাজটা আমার কাছে মনে হয়েছে যে তারা খুব বেশি করছে, এটা ভালো। তবে ছাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে তাদের কোন কাজটাতে ফোকাস করা উচিত এটা আমার মনে হয় যে তাদের বিবেচনায় আসা উচিত। একই সাথে বর্তমান রাজনীতিতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেরকম কনফ্লিক্ট তৈরি না করে এই ব্যাপারে আমার মনে হয় তাদের খেয়াল রাখা উচিত। কিছুদিন পূর্বে আমরা দেখেছি ছাত্র সংবাদে তাদের একটা লেখা নিয়ে খুবই সমালোচনা তৈরি হয়। এই ব্যাপারগুলোতে আমার মনে হয় তাদের খুবই সেন্সিটিভলি বিবেচনায় রেখে তাদের সামনের দিনগুলোতে পথ চলা উচিত, যাতে করে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে কোনো কনফ্লিক্ট তৈরি না হয় এবং বাংলাদেশ প্রশ্নে তাদের স্বচ্ছতা থাকা উচিত, যেন বাংলাদেশ প্রশ্নে তাদের অবস্থানটা তারা স্বচ্ছভাবেই উপস্থাপন করতে পারে। এই ব্যাপারে আমার তাদের প্রতি পরামর্শ থাকবে। একই সাথে সকল কনফ্লিক্ট এড়িয়ে চলে শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণেই যেন তারা কাজ করে, এই আশাবাদ আমি রাখছি। ধন্যবাদ। আপনাদের সংগঠনে কি নারী শাখা আছে? আমাদের শিক্ষার্থীদের নিয়ে যারা কাজ করবেন, রাজনীতি করবেন আছে? জি, আমাদের আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশে অনেক সহযোগী সংগঠন আছে, যেমন শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন। কিন্তু নারীদের জন্য আমাদের আবার এরকম স্পেসিফিক প্রতিটা সংগঠনের জন্য আবার আলাদা করে নেই, অর্গানাইজেশন নেই। তবে আমাদের নারীদের একটা উপকমিটি আছে যারা নারীদেরকে নিয়ে কাজ করে, সেখানে শিক্ষার্থীরা আছে এবং সমাজের সর্বস্তরের নারীরা এখানে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটা কমিটিতেই একটা নির্দিষ্ট সংখ্যক নারীদের যুক্ত করার অপশন আছে, যেটা যুক্ত না করলে কমিটিটা অনুমোদন হয় না। আপনাদের মূল পার্টি, কিন্তু আপনারা যখন বৃহৎ একটা ছাত্র সমাজকে নিয়ে কাজ করবেন তাহলে এখানে নারী শিক্ষার্থী যারা তাদেরকে নিয়ে ভাববে। আমরা নারী শিক্ষার্থীদেরকেও এর মাধ্যমে যুক্ত করছি। আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ওমেন উইং আছে এটার মধ্যেই আমাদের সকল নারীরা এখানে যুক্ত রয়েছেন এবং তারা এখানে একত্রে কাজ করছেন। আচ্ছা আচ্ছা। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে সারা বাংলাদেশে আমাদের পরিসংখ্যান অনুযায়ী নারীদের একটা বিশাল অঙ্কের ভোট আমাদের আছে। আচ্ছা, ভোট আছে, এটাও আপনারা আত্মবিশ্বাসী? আত্মবিশ্বাস না, এটা আপনি পরিসংখ্যান দেখলে বিগত সময়ের যে নির্বাচনগুলো আছে, নির্বাচন কমিশনের যে ফলাফল তাদের ওয়েবসাইটে প্রকাশিত আছে, এগুলো আপনারা এক্সামিন করলে সেগুলো দেখতে পারবেন। আরেকটা বিষয় হলো, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষত ইসলামী দলগুলিকে নারীদের বিষয়ে অনেকটা রক্ষণাত্মক মনোভাব বা তাদের পলিসি বিষয়গুলোতে অনেক, মানে এই দেশে নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়াটাকেও অনেক বেশি মানে আবার আরেকটা বিষয় হলো আমাদের দেশের বিশেষত ইসলামী দলগুলির ব্যাপারে যেটা অভিযোগ করা হয় বা দেখা যায় সেটা হলো নারীদের বিষয়ে অনেক বেশি রক্ষণাত্মক পলিসি তারা মেক করে। আমি যদি আরও নর্মাল বলি যে নারীদেরকে যেখানে মসজিদেও অনেক ক্ষেত্রে অ্যালাউ করার ক্ষেত্রে অনেক বেশি রেস্ট্রিকশন দেওয়া হয়, সেক্ষেত্রে রাজনীতির মধ্যে তারা উইলিংলি নারী নিয়ে চিন্তা করবে, তাদের অধিকার বোধের জায়গাগুলি নিয়ে ভাববে, এই বিষয়ে আপনি কতটুকু আশ্বস্ত করবেন? এটা আপনার দল বলি বা আপনার সংগঠন কতটুকু বিশ্বাস করে? দেখেন, আমরা ইসলামী আদর্শে রাজনীতি করি, সেক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠায়, ইসলামের সম্প্রসারণে নারীদের কি ভূমিকা ছিল সেই দিকে আমাদের ফিরে তাকাতে হবে। আমরা জানি যে ইসলামের প্রথম নারী শহীদ ছিলেন হযরত সুমাইয়া বিনতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি কিন্তু ইসলামের জন্য অনেক ত্যাগ করেছেন, কুরাইশ বংশের একজন নারী ছিলেন এবং আবু জাহেল ওনাকে অনেক কষ্ট দিয়েছেন। একই সাথে আমরা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই ত্যাগ ইসলামের জন্য সেটা আমরা জানি। একই সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আপনারা যারা হাদিস পড়েন, অনেক হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্ধৃতিতে বর্ণিত রয়েছে। তো তাদের কিন্তু ইসলামের জ্ঞান চর্চায়, ইসলামের প্রতিষ্ঠায় অনেক বেশি ভূমিকা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের পূর্বপুরুষদের ইতিহাসের দিকে তাকাই তাহলে তো এই সুযোগ আমাদের নেই যে নারীদেরকে একদম বিয়োগ করে দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিটা করব। সেই ক্ষেত্রে নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে ইসলাম, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি কথা বলেছে ইসলাম এবং নারীদের সম্মানিত করেছে ইসলাম। সেই জায়গা থেকে নারীদেরকে ইসলাম যতটুকু সম্মান দিয়েছে আমাদেরও উচিত তাদেরকে ততটুকু সম্মান দেয়া, তাদেরকে ইসলাম কাজে লাগানোর জন্য যেভাবে নির্দেশনা দিয়েছে
আমরা সেভাবেই তাদেরকে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে আমরা কাজ করানোর জন্য চেষ্টা করছি এবং ভবিষ্যতে আমাদের সেই এফোর্টটা বজায় থাকবে। ওকে, আমরা বিগত সময়গুলোতে মানে খুব ভালোভাবে অবজার্ভ করেছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনাদের ভালো একটা দূরত্ব, কিন্তু 5 তারিখ পরবর্তী সময় থেকে এটা অনেকটা গুছিয়ে আসছে। এটা দেখছি আপনাদের মূল দল জামাতের সাথেও অনেক বেশি, যদি বলি রাজনৈতিক জোট বলি বা সখ্যতা বলি, অনেকটাই আপনারা সেটা গুছিয়ে আনলেন। ভবিষ্যতে কি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবিরের সাথে কোনো রকম রাজনৈতিক জোট করবে? দেখেন, আমরা তো আর মূল দল না, আমাদের রাজনৈতিক জোট হওয়ার তো আসলে ওইরকম পসিবিলিটির সম্ভাবনা প্রয়োজন। ওকে, আপনি এখানে করেন। জি আমি আবার শেষটা টানি। জি অদূর ভবিষ্যতে কি আমরা কি দেখবো শিবিরের সাথে একীভূত হয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনো কর্মসূচি নিয়েছে বা করছে? দেখেন, এটা 5 আগস্টের আগে আমাদের যে আন্দোলনটা ছিল, জুলাই গণ অভ্যুত্থান, এইখানে রাজপথে কে বিএনপি, কে এখানে ছাত্র শিবির, কে জামাত, কে হচ্ছে যে এখানে খেলাফত মজলিস, এগুলো ডিফারেন্সিয়েট কিন্তু আমরা করিনি। সময়ের প্রয়োজনে আমরা কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছি স্বৈরাচারের পতনের জন্য। তো যদি কখনো প্রয়োজন হয়, দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, মানবতার কল্যাণে একসাথে আবারও কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামতে হয়, তাহলে শুধু শিবির না, আমরা বামপন্থীদের সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামতে রাজি আছি। আচ্ছা, যেহেতু বামপন্থী আসলেই আমরা যেটুকু জানি ক্যাম্পাস রাজনীতি বলি বা আমাদের জাতীয় রাজনীতিতে যারা বামপন্থী রাজনীতি করেন তারা ইসলামী দলগুলি বা ইসলামী সংগঠনগুলিকে ওভাবে সুযোগ দিতে চান না বা ওই স্পেসটুকু তারা কখনোই গ্রহণ করতে চান না। আপনারা কেমনটা অনুভব করেন ক্যাম্পাস রাজনীতি করার ক্ষেত্রে বাম সংগঠনগুলি আপনাদেরকে কতটুকু সহযোগিতা করছে? আসলে আমাদের তাদের তো সহযোগিতার প্রয়োজন হয় না, আমরা আমাদের আদর্শ প্রচার করি, আদর্শ নিয়ে কাজ করি। সহযোগিতার প্রয়োজন হয়, কিন্তু বাধা কি পান? বাধা তো আদর্শিক জায়গা থেকে তো যার যার কথা শেষে বলে, এবং সেক্ষেত্রে কেউ কেউ বাধাও দেওয়ার চেষ্টা করে। যেমন আপনারা জানেন 2018 সালে আমরা যখন ডাকসু ইলেকশন করি, সবচেয়ে বেশি বাধাটা এসেছিল বামপন্থীদের থেকে। তারা আমাদের কোনোভাবেই সহ্য করতে পারছিল না। পরিবেশ পরিষদের নামে আমাদেরকে বারবার তারা আঘাত করার চেষ্টা করছিল, আমরা যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি। এই জন্য রাষ্ট্রকে তারা চাপ দেওয়ার চেষ্টা করেছে, ডাকসু প্রশাসনকে চাপ দেওয়ার চেষ্টা করেছে, প্রক্টর ভিসিদেরকে তারা প্রেসারে রেখেছে যেন আমরা কোনোভাবেই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি। কিন্তু আমরা এই দেশে রাজনীতিতে তো আর ভেসে আসি নাই, আমরা আমাদের অধিকারটা ছেড়ে দিব না। আমরা আমাদের অধিকার আদায় বদ্ধপরিকর এবং সেটা আমরা আদায় করে ছাড়বো, সেটা যেই বাধা দেখ না কেন। তো আমরা তাদের বাধাকে কোনো বাধা মনে করি না বাংলাদেশের রাজনীতিতে। সবশেষে যদি জানতে চাই পিআর পদ্ধতি, যদিও এটা মূল দল বা রাজনৈতিক দলগুলির ভাবনা, তারপরে ছাত্র সংগঠন হিসেবে আপনি যদি অল্প সময়ের মধ্যে এই বিষয়ে পক্ষে বিপক্ষে একটু আমাদেরকে জানান দেন, পিআর পদ্ধতির সুবিধা বা অসুবিধা। দেখেন, পৃথিবীর প্রায় 91টা রাষ্ট্রে এখন পিআর পদ্ধতি প্রচলিত আছে, এবং এর মধ্যে তুরস্ক, জার্মানি, পোল্যান্ড, আয়ারল্যান্ড সহ অনেক উন্নত রাষ্ট্রে পিআর পদ্ধতি তারা চর্চা করছে। তো আমরা আমাদের দেশে 5 আগস্ট পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কারের কথা বলছি। তো সংস্কার আমরা যেটা দেখেছি যে নির্বাচন পদ্ধতিতে যদি সংস্কার না হয়, তাহলে 52 বছর ধরে তো বারবার নির্বাচনের পরে কখনো এক দল বদলে আরেক দল এসেছে, আরেক দল বদলে আরেক দল এসেছে, নেতৃত্বের বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে রাষ্ট্র কাঠামোর তো খুব বেশি পরিবর্তন হয়নি। যারাই ক্ষমতা এসেছে তারাই চুরি করেছে, লুটতরাজ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ বট গাছ হয়ে গেছে। তো এটা তো নির্বাচন ব্যবস্থার ত্রুটির কারণে। তো এই জন্য আমরা চাই যে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে ব্যক্তি থাকবে না, সেখানে ব্যক্তিকে মানুষ ভোট দিবে না। ব্যক্তির পেশি শক্তি, কালো টাকা এবং গুন্ডা মাস্তান ভাড়া করে যে এখানে কেন্দ্র দখল করার যে প্রবণতা, এগুলো থাকবে না। তখন মানুষ মার্কা দেখে, আদর্শকে ভোট দিবে, নীতি দেখে ভোট দিবে। তখন বাংলাদেশে আমরা আশা করি যে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা হবে, সংসদে একটা ভারসাম্য থাকবে, সবাই সবার কথা সংসদে বলতে পারবে, রাজপথে সহিংস আন্দোলন হবে না, এবং বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্রের দিকে তারা এগিয়ে যেতে পারবে। অনেক ধন্যবাদ মাহবুব ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করি। এইখানে অনেকে অভিযোগ করছে যে আসলে যারা চেয়ারম্যান হতে পারবে না, মেম্বার ইলেকশনে হেরে যাবে, তারা বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচন চাইছে। তো এইখানে আমরা যেটা বলতে চাই যে বাংলাদেশে আপনারা যারা ক্ষমতায় ছিলেন বিগত 52 বছর, আপনারা বাংলাদেশের নির্বাচনের সিস্টেমটা একটা করাপ্টেড সিস্টেম বানিয়ে রেখেছেন। ধরেন একটা ইউনিয়ন পরিষদে একজন স্কুলের শিক্ষক, একজন স্কুলের প্রধান শিক্ষক, সে খুব ভালো লোক, এলাকার মানুষ তাকে ভালো জানে এবং তাকে চায়। তো এই লোকটা, তার খুব অর্থ সম্পদ নাই। আরেকটা লোক খুবই খারাপ লোক, চাঁদাবাজ, ধান্দাবাজ, লুটতরাজ, তার অনেক টাকা আছে, পেশি শক্তি আছে, তার কেন্দ্র দখল করার মতো ক্ষমতা আছে, কালো টাকা ছড়িয়ে নির্বাচন জয় করার সুযোগ আছে। তো এইখানে দুইটা লোক কম্পিট করে আসলে কে জিতে যাবে, কে এগিয়ে যাবে,
এখানে তো ভালো লোকটা আসলে এগিয়ে যাওয়ার সিস্টেমই আমরা রাখি নাই। তো এইখানে আমরা সিস্টেমটাকেই করাপ্টেড বানিয়ে আমরা যদি প্রশ্ন করি যে যারা চেয়ারম্যান ইলেকশনে নির্বাচিত হইতে পারবে না, মেম্বার ইলেকশনে নির্বাচিত হইতে পারবে না, তারা পিয়ার পদ্ধতি নির্বাচন চায়। আসলে আপনারা করাপ্টেড সিস্টেমটাকে বজায় রেখে সামনের দিনগুলোতে আপনাদের দুর্নীতির যেই সাম্রাজ্য সেটাকে আপনারা বাঁচিয়ে রাখতে চান, এই জন্য এইসব কথা বলেন। মূলত আমরা চাই বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে। এই জন্যই আমরা আধুনিক যে পদ্ধতি আছে নির্বাচনের এবং যে ভারসাম্যপূর্ণ পদ্ধতি আছে, উন্নয়নের পথে যে পদ্ধতিটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, কল্যাণের পথে যে পদ্ধতি এগিয়ে নিয়ে যাবে, সেই পদ্ধতি আমরা চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহবুব ভাই আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। মাসুদ ভাই, আপনাকেও ধন্যবাদ ফেস দ্য পিপলের এই চমৎকার আয়োজনে আমাদেরকে আহ্বান করার জন্য, দাওয়াত করার জন্য। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ফেস দ্য পিপলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।